আশ্রমের সবগুলো বাচ্চা দুই দলে বিভক্ত হয়ে যথাক্রমে মেয়ে বাচ্চারা আবৃত্তিদের দলে আর ছেলে বাচ্চারা ঐক্যদের দলে যোগ দিল। আরশান, ওয়াফা দুজন চোখ গরম করে এক অপরের দিকে তাকাচ্ছে। তারা এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওয়াফা আবৃত্তির ওড়নার কাঁচা ধরে ঘুরঘুর করছে, আর আরশান ব্যাট নিয়ে ঐক্যর পিছু পিছু হাঁটছে। ভাব এমন আবৃত্তি ঐক্য ওদের গুরু, আর ওরা তাদের বাধ্যগত শীর্ষ। ঐক্য শরীর থেকে পাঞ্জাবিটা খুলে রাখলো। ভেতরে একটা সাদা পোলো টি শার্ট দৃশ্যমান। সবাই বলে শ্যামলা গায়ের বরণে সাদা বেমানান, কিন্তু আবৃত্তি ঐক্যকে দেখে আজ আরেকবার আবিষ্কার করলো উজ্জ্বল শ্যামলা বরণ মানুষটাকে সাদা মানায়, ভীষণভাবে মানায়। হঠাৎ ঐক্যর দৃষ্টি আবৃত্তির নিষ্পলক দৃষ্টিতে মিলে গেল। আবৃত্তি অপ্রস্তুত হয়ে সবেগে চোখ সরিয়ে নিল। এক ভালো লাগার আবেশে খেলে গেল ঐক্যর হৃদয়ে। মুচকি হেসে এগিয়ে আসলো সংলগ্ন মাঠটিতে। ঐশী আবৃত্তির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, আপু, ভাইয়া দুর্দান্ত ক্রিকেট খেলে। স্টুডেন্ট লাইফের চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে রিডিং রুমের সেল ভর্তি, এখনও কোনোভাবেই আমরা জিততে পারবো না। আবৃত্তি মুখ লটকে বলল, আর তোমার হবু স্বামী, সেও কম কিসে। লেখাপড়াতে যেমন প্রতিভাধর, স্পোর্টসে তেমন পারদর্শী। আমরা হারব নিশ্চিত। ঐশী ঠোঁট চেপে মুচকে হাসল। এক পশলা ভালো লাগা আর গর্বের মৃদু হাওয়া হৃদয়ে বয়ে গেল। আহানকে নিয়ে কেউ কোনো প্রশংসা করলে ইদানিং অটোমেটিক ওর মুখে হাসি ফুটে ওঠে। পুরো মেডিকেল কলেজ থেকে হসপিটালে সরব এখন আহান ঐশীর বাগদানের খবরটাই। ওদিন খবরটা শুনে সবাই এক প্রকার আকাশ থেকে পড়েছিল। ফ্রেন্ডস ব্যাচের কেউ খবরটায় ঐশীকে শুভেচ্ছা জানিয়েছে, আবার কেউ আড়ালে ফুঁসছে। আহান স্যার পুরো ক্লাসের ক্রাশ বলে কথা, একটু হিংসে তো হবেই। ঐশী নিজের অভিব্যক্তি লুকে মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, আমরা আমাদের বেস্টটা দেব। আবৃত্তি বিপরীত মুচকি হাসল। কে হারলো কে জিতলো তাতে কি এসে যায়। আজ বহুদিন বাদে ওর নিজেকে হালকা হালকা লাগছে। খোলা আকাশের মুক্ত পাখি মনে হচ্ছে এই বাচ্চাগুলোর সান্নিধ্যে এসে। এই সময়টা কেবল উপভোগ করতে চায়। পুরো আশ্রমের ম্যানেজমেন্ট, বিভিন্ন দায়িত্বে থাকা খালারাও সবাই মাঠের চারিদিকে চেয়ার নিয়ে গোল করে বসেছে খেলা দেখবে বলে। আশ্রমে প্রতিদিন বাচ্চারা নানা রকম খেলাধুলায় মেতে থাকলেও আজ আশ্রমের মালিক স্বয়ং নিজে মাঠে নেমেছে। দুই দল দুপাশে দাঁড়িয়ে টস করা হলো। টসে মেয়েরা প্রথমে জিতল। মেয়ে বাচ্চারা সবাই লাফিয়ে উঠে সমন্বয়ে চিৎকার করে উঠল। ঐক্য এই ফাঁকে আশ্রমের ম্যানেজারকে দিয়ে একটা ট্রফিও আনিয়েছে বিজয়ী দলের জন্য, সাথে নানা রকম গিফট সামগ্রী। মেয়েদের দলে ফার্স্ট ব্যাটিং করবে আবৃত্তি, আর বোলিং করবে ঐক্য। আবৃত্তি ব্যাটটা রেখে গলা থেকে ওড়নাটা খুলে গলা বেয়ে কোমরে বাঁধল। তারপর খোলা চুলগুলোকে চুরু করে খোপায় বেঁধে নিল। অতি সামান্য দেখতে কাজটা, কিন্তু আবৃত্তির সম্মুখে বল হাতে নিষ্পলক চোখে তাকিয়ে থাকা ঐক্য মনে হলো দুটো হার্টবিট মিস করল। অভিভূত নেত্রে হা করে গিলে নিল আবৃত্তির সাধারণ কাজগুলো। যবে থেকে মেয়েটাকে নিভৃতে অন্য নজরে দেখা শুরু করেছে, তবে থেকে ঐক্যর হৃদয় ফের আন্দোলিত হয় অনুভূতিতে। মেয়েটার সাধারণ কাজগুলোতেও ঐক্য দুর্বলতা অনুভব করে, কিন্তু আবৃত্তির সেদিকে নজর নেই। ও ভীষণ ঘাবড়ে আছে খেলাটা নিয়ে। ক্রিকেটে যে ও খারাপ তেমন না, কিন্তু ক্রিকেটে অলওয়েজ চ্যাম্পিয়ন লিস্টের শীর্ষে অবস্থান করা ঐক্য চৌধুরীর বিপক্ষে খেলতে ওর যত ভয়। তার ওপর বাচ্চাগুলো ভীষণ উৎসাহ নিয়ে আসে, বিশেষ করে ওয়াফা। বাচ্চা মেয়েটা খেলাটাকে সিরিয়াসলি নিয়েছে। ওর বাচ্চামন ট্রফিটাকে ওয়ার্ল্ড কাপ ধরে নিয়ে আসছে ইতিমধ্যে। যেভাবেই হোক ও ট্রফিটাকে জিততে চায়। সেই নিয়ে আগ্রহের অন্ত নেই। আবৃত্তির মন সায় দিচ্ছে না বাচ্চাটার মনটা ভেঙে দিতে। খেলাটা বাচ্চাগুলোর কাছে বিশেষ কিছু। ফোঁস করে শ্বাস ছেড়ে আবৃত্তি বুকে সাহস সঞ্চার করে ব্যাট হাতে নিল। ওকে মৃদু হেসে বলটা শূন্যে ছুঁড়ে আবার হাতে ক্যাচ করে নিল। আবৃত্তির ঘামে ভেজা লালচে মুখটা
ও খুব উপভোগ করছে। মেয়েটা খুব ঘাবড়ে আছে, মনে হচ্ছে হুইসেল বাজতে ঐক্য পজিশন নিয়ে বোলিং করলো। আবৃত্তি প্রথমে ছক্কা হাঁকালো, তারপর খেলাটা দীর্ঘ 2 ঘন্টা স্থায়ী হলো। দীর্ঘ 2 ঘন্টার খেলা শেষে 2 দলের রান সংখ্যা গণনা করতে বসা হলো। আবৃত্তি দাঁত দিয়ে নখ খুঁটছে, ওরা যে কোনোভাবেই জিতবে না এটা শিওর। ওয়াফা বড় বড় নেত্রে উঁকি ঝুঁকি মারছে। ঐক্য পাশে রান গণনা করা লোকটাকে চাপা গলায় কিছু বলল। লোকটা একটু পরে দারাজ গলায় ঘোষণা দিল, আজকের ক্রিকেট ম্যাচটিতে বিজয়ী হয়েছে টিম এ। ওয়াফা সহ মেয়ে বাচ্চাগুলো আনন্দে চিৎকার করে ওঠে। আবৃত্তি ঐশী অবাক চোখে একে অপরের দিকে তাকায়। ঐশী তাকিয়ে দেখে আহান মিটিমিটি হাসছে। আবৃত্তির বুঝলো এসব ঐক্যর কারসাজি, ইচ্ছে করে আবৃত্তিদের জিতিয়ে দেয়া হয়েছে। আবৃত্তি প্রশ্ন নিয়ে ঐক্যর দিকে তাকায়। পাশে থাকা আরশান একটু মন খারাপ করলো, যদিও বাচ্চাটা ক্রিকেটের তেমন কিছু বোঝে না এখনো। ট্রফিটা নিয়ম মাফিক বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে। আবৃত্তিদের ডাকা হলো ট্রফিটা হাতে তুলে নিতে। আবৃত্তির নিজ টিমের বাচ্চাগুলোকে নিয়ে সামনে এগিয়ে আসলো। ওয়াফার খুশি দেখে কে, জীবনেই প্রথম এত বড় ট্রফি জিতেছে বলে কথা। ঐক্য স্মিত হেসে বলল, অভিনন্দন। আবৃত্তি ঐক্যকে চাপা সরে শোধায়, ইচ্ছে করে জিতিয়ে দিয়ে আবার অভিনন্দন। ট্রফিটা আবৃত্তির হাতে দিতে চাইলে আবৃত্তি মানা করে বলল, আমাকে না, বাচ্চাদের হাতে দিন। বাচ্চারা আসো। ওয়াফা সহ বাচ্চাগুলো ছুটে আসলো ট্রফিটা হাতে নিতে। আবৃত্তি পাশে মন খারাপ করে দাঁড়িয়ে থাকা আরশানকে আর ওর টিমের বাচ্চাগুলোকে উদ্দেশ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে আসছো কেন? আসো, তোমরা আসো, ট্রফিটা তো সবাই মিলেই জিতেছে। বাচ্চাগুলো অবুঝ দৃষ্টিতে তাকালো। আরশান অবাকসা জিজ্ঞেস করলো, মাম্মাম আমরা জিতেছি? হ্যাঁ তো বাবা, তোমরা সব বাচ্চারা জিতেছ, এসো ট্রফিটা হাতে নাও, মামু ছবি তুলবে। এতক্ষণ পর আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে দেখা গেল। বাচ্চাগুলো সবাই খুশি মনে ট্রফিটা নিল। ঐক্য আরেকবার খুব বাজেভাবে দুর্বল হলো। সম্মুখে অতি সুশ্রী দেখতল আবৃত্তির নামক মেয়েটিতে, না মেয়েটার রূপে নয়, ব্যক্তিত্বে। আবৃত্তি নিজ হাতে বাচ্চাগুলোকে ঐক্যর আনা গিফটগুলো হাতে তুলে দিল। আজ বহুদিন বাদে আশ্রমে এমন সুন্দর একটা সময় কাটালো। ঐক্য ভেতর থেকে কেমন শান্তি শান্তি অনুভব করলো। প্রতি শুক্রবার ও আশ্রমে আসে, বাচ্চাদের সাথে সময় কাটায়, বাচ্চাগুলোর নানান রকম উপহার সামগ্রী নিয়ে আসে। কিন্তু আজকের কেন জানি অন্যরকম ভালো লাগাটা মনটা ভরে গিয়েছে। আশ্রমের বাচ্চাগুলোর আজ অন্যরকম উচ্ছ্বাসে মেতে আছে। এর কারণটা কি তবে আবৃত্তি? ঐক্যর প্রখর অনুভূতিগুলো তার স্বরে চেঁচিয়ে জানান দিল, ইয়েস, আজ এখানে আবৃত্তি উপস্থিত আছে। সময়টা স্পেশাল না হয়ে পারে। সব কিছু শেষ হতে হতে পশ্চিম অম্বরের সূর্যটা তার সারাদিনের দায়িত্বের অব্যাহতি দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হতে চলেছে। আবৃত্তি আরশানকে হাত মুখ ধুয়ে আহানের সাথে পাঠিয়ে দিল। আহান ঐশীকে চোখ দিয়ে শাসিয়ে দিয়ে বাইকে চেপে বসল। ঐশী পাত্তা দিল না। আবৃত্তি নিজেও হাত মুখ ধুয়ে বাচ্চাগুলোর থেকে বিদায় নিল। আশ্রমের সামনে ঐক্য নিজের কারের কাছে ওয়াফাকে নিয়ে দাঁড়িয়েছিল। আবৃত্তি আশ্রম থেকে বের হয়ে ওয়াফাকে কোলে আদর করে বলল, আজ আসি মা। ওয়াফার মুখটা আধার হয়ে গেল। ঐক্য খেয়াল করলো আবৃত্তি একটা চুমু দিয়ে ওকে কোল থেকে নামিয়ে ঐক্যর উদ্দেশ্যে ক্ষীণ হেসে বলল, আসি, ওয়াফাকে নিয়ে সাবধানে যাবেন। এই বলে আবৃত্তি আহানের বাইকের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ঐক্য কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো। হঠাৎ পেছন থেকে মৃদুস্বরে ডেকে উঠল, আবৃত্তি। আবৃত্তি ফিরে চাইল, জি। যাওয়ার আগে আমার জবাবটা দিয়ে যান। আবৃত্তি এক মুহূর্তের জন্য থমকে গেল। ঐক্যর ওই অস্থির চোখ জোড়ায় নির্নিমেষ চেয়ে ক্ষীণকণ্ঠে শোধালো, আমার বিশ্বাসটা আমানত হিসেবে রাখতে পারবেন? কথাটা প্রবল ধাক্কার মতো এসে লাগলো ঐক্যর হৃদয়ের দরজায়। অবাক দৃষ্টি মেলে দেখল আবৃত্তির জড়তাবিহীন সুশ্রী পেলব আনন। ক্ষীণকাল ব্যয়ে নিজেকে দারুণভাবে সামলে নিল ঐক্য। বুক ভরে শ্বাস টেনে আবৃত্তির কাজল পড়া হরিণী দুটি চোখের ওপর নিজের স্থির দৃষ্টি রেখে দ্বিধাহীন ও বিচল গলায় বলল, পারব। তাহলে কাল বাড়িতে প্রস্তাব নিয়ে আসুন। এই বলে আবৃত্তি সামনে ফিরে নীরবে প্রস্থান নিল। সময় এক অদ্ভুত চক্র। সময়ের চাকা ঘুরে চলে গিয়েছে তার আপন নিয়মে।
সময়ের সাথে নাকি মানুষের সব ক্ষত কষ্ট শোক সেরে যায়। আসলেই কি তাই? না, বিষয়টা আসলে তা নয়। সময় কখনো পৃথিবীর কারো দুঃখ কষ্টের উপশম হতে পারে না। সময় কেবল একটা কাজই করতে পারে, আর সেটা হলো সময় দুঃখকে অভ্যস্ততায় পরিণত করে। ধ্রুবর মৃত্যুর আজ নিয়ে 6 দিন পেরিয়ে গিয়েছে, তা নিয়ে এই পৃথিবীর বিশেষ কিছু যায় আসেনি। পৃথিবী তার আপন নিয়ম অনুসরণ করেই চলছে। রোজ প্রভাতে নিয়ম করে এই পৃথিবী আলোকিত হয়, আবার নিয়ম করে অন্ধকারে নিমজ্জিত হয়। মাম্মাম, আমরা কোথায় যাচ্ছি? মেঝেতে বসে আরশানকে জুতো পরাতে থাকা আবৃত্তি এক পলক চোখ তুলে তাকালো। আরশান চোখে একরাশ কৌতূহল নিয়ে চেয়ে আছে তার মায়ের মুখে। আবৃত্তি কিছুক্ষণ ছেলে শুকনো মুখটা চেয়ে চেয়ে দেখে, তারপর নিরেট স্বরে বলল, একটা কাজে। আরশান ফের কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কি কাজ? গেলে দেখতে পারবে বাবা, তোদের হয়েছে? আহান রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে। আবৃত্তি নিজের হ্যান্ড পাসটা নিয়ে বলল, হ্যাঁ হয়ে গিয়েছে। আহানের বাইকটা একটা এতিমখানার সামনে থামে। আবৃত্তি তাকে দেখে অনাথ আশ্রমটার সামনের গেইটে বড় বড় করে লেখা চৌধুরী ফাউন্ডেশন অ্যান্ড অরফানেজ। আবৃত্তি বাইক থেকে নেমে মাথায় ওড়না টানে, কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আহাম, এই এতিমখানাটা? এটা ঐক্য ভাইয়াদের। ঐশীর বাবা ওয়াসিম চৌধুরী জীবদ্দশায় করে গিয়েছেন। শুনেছি বিভিন্ন জেলায় ওনাদের আরও বেশ কয়েকটা ট্রাস্ট আছে, ওগুলো এখন ঐক্য ভাইয়া পরিচালনা করে। আবৃত্তি স্মিত হাসল। এমন সামাজিক ওয়েলফেয়ার সংস্থাগুলো আবৃত্তির কাছে খুব সম্মানের। এই সংস্থাগুলো না থাকলে হয়তো এই অনাথ বাচ্চাগুলোকে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াতে হতো। মনে মনে ওয়াসিম চৌধুরীর মানুষটার প্রতি সম্মানে আবৃত্তির হৃদয় বিগলিত হয়। বলে, এমন মহত্বের কাজ কয়জন করে যেতে পারেন? এই সংস্থাগুলোর পেছনে ঐক্য ভাইয়া প্রতি বছর লাখ লাখ টাকা ইনভেস্ট করেন। আবৃত্তি ক্ষীণ এসে বলে, এই জন্য হয়তো ঐক্য চৌধুরী মানুষটা এত অমায়িক আর বন্ধুত্বপূর্ণ। কথায় বলে, যেমন বাপ তেমন ছেলে। একজন পিতার আদর্শ সন্তান উনি। সন্তানরা যে পিতার ছায়া অনুসরণ করে। বলতে বলতে আবৃত্তি হারিয়ে গেল আনমনে। আহান কিছু বলতে নিয়েও থেমে গেল। মামু, ভেতরে চলো না। আহান বলল, হ্যাঁ আবৃত্তি, ভেতরে যা। আচ্ছা, তোকে যা বললাম নিয়ে আয় যা। আরশানের হাত ধরে ভেতরে ঢুকে ওরা দেখে দীপ্ত হাত দিয়ে খাবার দায়িত্বে থাকা লোকেদের এটা সেটা বুঝিয়ে দিচ্ছে। আবৃত্তির বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বের হয়। আজ এতিমখানায় ধ্রুবর নামে মিলাদ পড়ানো হবে। দীপ্ত সকালে কল করে অনুরোধ করেছিল যেন আবৃত্তি আরশানকে নিয়ে একটু আসে এখানে। আবৃত্তি ফেলতে পারেনি ধ্রুবর অনুরোধ, তাই সাথে করে নিয়ে এসেছে। চাইলেও আহানের সাথেই পাঠিয়ে দিতে পারত, কিন্তু আবৃত্তি চায় না কেউ ধ্রুবর মৃত্যু নিয়ে আরশানের সামনে কিছু বলুক। ধ্রুবকে ওই দিন দেখে আরশান সারাটা সময় কেঁদেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বাচ্চাটার নাভিশ্বাস উঠে যায়। আবৃত্তি পাগল পাগল লাগছিল আরশানের কান্না দেখে, কিছুই পারছিল না বাচ্চাটার কান্না থামাতে। আবৃত্তি নিরুপায় হয়ে কেবল সলসল চোখে ছেলের কান্না দেখে গেল। পরে ঐক্য বাচ্চাটাকে কোলে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আবৃত্তি পিছু পিছু নিচে এসে দেখে আশ্চর্যজনকভাবে আরশানের কান্না থেমে গিয়েছে। ঐক্য কি বলেছে সেদিন আরশানকে আবৃত্তি জানে না, কিন্তু এরপর আজ পর্যন্ত আরশানকে আর কাঁদতে দেখা যায়নি। ওদেরকে দেখে দীপ্ত তস্ত্র পায়ে এগিয়ে আসে। দীপ্তকে দেখে আরশান ওর আধো স্বরে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচ্চু। সালাম দেওয়ার অভ্যাসটা আরশানের বুঝ হওয়ার পর থেকে আবৃত্তি গড়ে তুলেছে, তাই পরিচিত কারোর সাথে দেখা হলে আরশান সালাম দিতে ভুল করে না। দীপ্ত আলতো হেসে ওকে কোলে তুলে নিল। আরশানকে কোলে নিতেই মনে হলো যেন ধ্রুব ওর সঙ্গে আছে। বাচ্চাটার মুখের আদল যে হুবাহু তার ভাইয়ের ন্যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দীপ্ত আরশানের গালে চুমু খেয়ে বলে, ওয়ালাইকুম সালাম, কেমন আছো আমাদের আরশান বাবা? ভালো আছি চাচ্চু, তুমি ভালো আছো? দীপ্ত মলিন হাসলো, আর ভালো। বাসার অবস্থা খুবই করুণ, কাউকে সামলে রাখা যাচ্ছে না। ধ্রুবর মা এখনও ছেলের শোক সামলে উঠতে পারেননি, এখনও ছেলে ছেলে করে বুক চাপড়ে চাপড়ে কাঁদেন। দীপ্তর ঘরে ফিরতে ইচ্ছে করে না। ঘরে ফিরলেই হয়তো মাকে আহাজারি করতে দেখবে, নয়তো তার ভাইয়ের রেখে যাওয়া মাত্র কয়েকদিন বয়সের ছোট্ট মেয়েটার গলা ছিঁড়ে কান্নার আওয়াজ শুনতে পাবে।
বাচ্চাটাকে কিছুতেই রাখা যাচ্ছে না, খিদের চোটে সারাক্ষণ তার সাথে চিল্লিয়ে কাঁদে। সোনিয়া অনেক চেষ্টা করেও একটু ফর্মুলা মিল্ক বাচ্চাটাকে খাওয়াতে পারে না। একটা ব্যথাতুর শ্বাস ছেড়ে দীপ্ত নিশ্চল আওয়াজে বলল, আমিও ভালো আছি বাবা। তারপর পাশে দাঁড়িয়ে থাকা আবৃত্তির দিকে সে বলে, ভালো আছেন ভা? আবৃত্তি না বোঝার মতো সহজ গলায় জবাব দিল, জি ভালো আছি, কেমন আছো? যদিও দীপ্ত অবস্থা ওর শুকনো চোখ মুখ দেখেই ঠাউর করা সম্ভব যে ও কেমন আছে, কিন্তু তবুও সৌজন্যতা রক্ষায় প্রশ্নটা করা। দীপ্ত বিষাদ মাখা কণ্ঠে বলল, ভালোটা আর বোধহয় কোনোদিন থাকা হবে না আমাদের। আবৃত্তি অস্থির চিত্তে এদিক সেদিক তাকালো। দীপ্তকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আবৃত্তির কাছে নেই। কখনো কখনো মানুষ এমন অবস্থায় নিপতিত হয় যে তখন সান্ত্বনাও একটা প্রহসনের মতো ঠেকে। আহান আবৃত্তিকে নামিয়ে দিয়ে কোথাও একটা গিয়েছিল, ফিরে এলো বেশ কিছু বিস্কুটের প্যাকেট আর কলার ছড়া নিয়ে। খাবারগুলো আবৃত্তির হাতে দিয়ে আহান বলে, তোরা ভেতরে হয়ে যায়, আমি এদিকটায় আসি। কাজ হলে আমায় একটা টেক্সট করলে আমি চলে আসবো গেটের সামনে। এই বলে আহান চলে যায়। এই পরিবারের কারোর সাথে আহান তেমন কথা বলে না আবৃত্তি ডিভোর্সের পর থেকে। দীপ্ত প্রশ্ন নিয়ে তাকালে আবৃত্তি ক্ষীণকণ্ঠে বলে, আশ্রমের বাচ্চাদের জন্য দীপ্ত এসেছি যখন বাচ্চাগুলোকে সামান্য কিছু খাবার দিতে চাই। ঠিক আছে, ভিতরে চলো তোমরা। আরফানজের মূল অফিস পেরিয়ে ওরা ভেতরে ঢোকে। ভেতরে একটা বড় খেলার মাঠ আছে। এই মাঠটাকে ঘিরে বাচ্চাদের আবাসন ভবনগুলো। আবৃত্তি চারিদিকে তাকে বিস্মিত হয়ে পড়ে, কেননা এই আরফানজেরটার পরিধি বেশ বিস্তৃত। অনেকগুলো ভবন, বাচ্চাদের খেলার জন্য এত বড় মাঠ আর নানা রকম খেলার সামগ্রী দিয়ে আরফানেজটার বিশাল মাঠটা সজ্জিত। দীপ্ত আরফানেজের ম্যানেজারের সাথে কথা বলছিল। আবৃত্তি আরশানের হাত ধরে এদিক সেদিক হেঁটে হেঁটে দেখছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঠের একদম পেছনের দিকে চলে গেল। সেখানে যেতে আবৃত্তি চলন্ত পদযুগল থামতে বাধ্য হলো, কেননা সেখানে স্বয়ং ঐক্য চৌধুরীর উপস্থিতি। আবৃত্তি হয়তো জানে না, প্রতি শুক্রবারে ঐক্য ওয়াফাকে নিয়ে এই আরফানেজটায় আসে। আবৃত্তি অবাকতায় মিলিয়ে উল্টে বিমোহিত হয়ে যায় সামনের দৃশ্য দেখে। ঐক্যকে ঘিরে বাচ্চাগুলো উল্লাসে মেতে আসে। ঐক্যর চোখে একটা কাপড় বেঁধে দিয়ে বাচ্চাগুলো ওর চারদিকে ছুটাছুটি করছে। আবৃত্তির ঠোঁটের কোণ দুটো আনমনে দুদিকে প্রসারিত হয়। আবৃত্তির হাতের মুঠোয় আরশান লাফিয়ে উঠে বলে, মাম্মাম মাম্মাম দেখো পাপা কানামাছি খেলছে, আমিও খেলবো মাম্মাম, আমি চাই। এই বলে আরশান সময় বিলম্ব না করে এক ছুট লাগায়। আবৃত্তির ঠোঁটের হাসি মিলিয়ে যায় আরশানের কথা শুনে। হতবাক হয়ে বিড়বিড় করে বলে, কি বলল আরশান এইমাত্র? পাপা বলল না, নাকি আমি ভুল শুনেছি? আরশান ছুটে গিয়ে ঐক্যর কোমর জড়িয়ে ধরে। বাচ্চারা সবাই থেমে যায় অপরিচিত একটা বাচ্চার ছেলেকে দেখে। কিন্তু বহু চেনা আরশানকে দেখে ওয়াফা গদগদ বচনে বলল, আরশান তুমি কখন এসেছো? খেলবে আমাদের সাথে? এসো এসো। ঐক্য আরশান নামটা শুনে চকিতে চোখের কাপড়টা টেনে সরিয়ে ফেলে। দেখে ওর কোমর আঁকড়ে ধরে দুটি নিষ্পাপ টলটলে চোখ হেসে তাকিয়ে আছে ওপরের দিকে। ঐক্য মোলায়েম হেসে বলল, বাবা তুমি এখানে কার সাথে এসেছ? আরশান আঙুল তুলে পেছনে ইশারা করে। ঐক্য মসৃণ কপাল গুটিয়ে আরশানের ইশারা করা সেদিকটায় তাকায়। দেখে অলিভ গ্রিন কালারের একটা সাদামাটা সালোয়ার স্যুট পরিহিত আবৃত্তি ওদের দিকে তাকিয়ে আছে। মাথায় ওড়নাটা দিয়ে ঘোমটা টানা। ঐক্য আরশানের হাতটা আঁকড়ে ধরে আবৃত্তির দিকে এগিয়ে যায়। ঐক্য আবৃত্তির সামনে আসতেও লজ্জায় খানিক গুটিয়ে যায়। ও এখনো বিভ্রান্ত হয়ে আছে তখন আরশান কি সত্যি পাপা বলল নাকি ও শুনতে ভুল করেছে। ওয়াফা প্রত্যেকবারের মতো আবৃত্তিকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। আবৃত্তি ওকে আদর করে কোলে তুলে নেয়। ঐক্য অবাক গলায় শোধায়, মিস আবৃত্তি আপনারা এখানে? আবৃত্তি জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটগুলো ভিজিয়ে বলে, আসলে দীপ্ত আপনাদের এখানে আজ দুপুরে বাচ্চাদের জন্য একটা ছোটোখাটো মিলাদের আয়োজন করেছে, তাই আমাকে অনুরোধ করলো যেন আরশানকে নিয়ে আসি। ও নিজের হাতে বাচ্চাদের পাতে খাবার তুলে দেবে। ঐক্য স্মিত হেসে বলল, ভালো করেছেন, সন্তানদের ওসিলায় পিতার অনেক গুনাহ মাফ হয়। আবৃত্তি একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রসঙ্গ পাল্টায় বলে, আপনি আজ এখানে? জুমা পড়ে প্রতি শুক্রবারে ওয়াফাকে নিয়ে এখানে আসা হয়। বিকেলে খেলাধুলা করে তারপর নিয়ে যাই।
বোঝেনি তো বাচ্চা মানুষ খেলার সাথী ছাড়া থাকতে চায় না। আবৃত্তি ওয়াফার গাল টেনে বলল, ভালো তো, এখানে অনেকগুলো বাচ্চা, ওদের সাথে সময় কাটালে ওয়াফা মনির মন ভালো থাকবে। আপু? দীপ্ত আসায় ওদের কথোপকথনে বাধা প্রাপ্ত হয়। আবৃত্তি দীপ্তর মুখে আপু ডাক শুনে অবাক হলো না। দীপ্ত আর ওর সময় বয়সী হবে। আগে ভাবি ডাকলো, এখন তো আবৃত্তি আর ওর ভাবিটি রয়ে যায়নি, তাই আপু ডাকটাই সমীচীন। দীপ্ত সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা আসুন, বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে, খালা ডাকছেন ডাইনিংয়ে। ওকে হাত ঘুরিয়ে দেখে মাথা নাড়িয়ে বলল, প্রায় 2টো বাজতে চললো, বাচ্চারা সবাই আস্তে ধীরে ডাইনিংয়ে গিয়ে বসো, একদম ছোটাছুটি করবে না, ঠিক আছে? বাচ্চা সবাই ওকর কথায় মাথা নাড়িয়ে সেই যে ছুটে গেল ডাইনিংয়ের দিকে। ওদের পিছু পিছু ওয়াফা আবৃত্তির হাত ধরে আর আরশান ওকর হাত ধরে চলল। ওই সময়ের জন্য আবৃত্তি সাময়িকভাবে ভুলে বসলো আরশানের হঠাৎ ঐক্যকে পাপা ডেকে ওঠা। কেনই বা বাচ্চাটা হঠাৎ করে ঐক্যকে পাপা ডাকবে? ডাইনিং এরিয়া এসে আবৃত্তি আরেকবার মুগ্ধ হলো। আরফানজেটার ব্যবস্থাপনায় একদম ঝাঁঝা তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বাচ্চাদের খাবারের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা সহ বিশুদ্ধ সুপেয় পানির ইলেকট্রনিক ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থাও আছে। আবৃত্তি দেখলো বাচ্চাগুলো নিজেদের জন্য বরাদ্দ প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। ওদের চোখ মুখ চকচকে, কারণ আজ ওদের জন্য অনেক মজাদার খাবার দাবারের আয়োজন করা হয়েছে। যদি ঐক্য প্রতি শুক্রবারে এখানে একটা গরু জবাই করে ওদের জন্য, কিন্তু আজ দীপ্ত এখানে বেশ বড় করে মিলাদের ব্যবস্থা করছে তার মৃত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায়। দীপ্ত আরশানের হাত ধরে খাবারের জায়গায় নিয়ে যায়। আবৃত্তিকে বলে আরশানের হাতে ধরে বাচ্চাগুলোর থালায় খাবার তুলে দিতে। আবৃত্তি মাথার ঘোমটাটা আরেকটু টেনে এগিয়ে আসে। ঐক্য গরুর মাংসের ডেস্কির দায়িত্বে দাঁড়ায়, গরুর মাংস ভেড়ে দেবে। এদিকে ওয়াফা মিষ্টির হাঁড়িটার কাছে দাঁড়িয়ে আছে। আবৃত্তি বুঝলো এদের এই কাজগুলোতে পূর্ব অভিজ্ঞতা আছে, আর তাতে ওর ঠোঁটে হাসি খেলে গেল। যথাক্রমে বাচ্চাদের প্লেটে একে একে আবৃত্তি, আরশান, ওয়াফা আর ঐক্য খাবার তুলে দিল। বাচ্চারা খুশি মনে নিজেদের প্লেট ভর্তি খাবারগুলো আঙুল চেটে পুটে খেলো। আবৃত্তি বাচ্চাগুলোকে তৃপ্তি নিয়ে খেতে দেখে মনে মনে নিয়ত করলো এদের থেকে প্রতি শুক্রবার এই বাচ্চাদের জন্য এই সাধ্যমতো কিছু খাবারের ব্যবস্থা করবে। বড় বলে করে মাংস নিয়ে আবৃত্তি হেঁটে হেঁটে সেদে সেদে বাচ্চাদের প্লেটে মাংস তুলে দিল। অদূর হতে ঐক্য মোহনীয় চোখে সে দৃশ্য পরখ করল। আবৃত্তিকে নিগুড় দৃষ্টিতে দেখতে দেখতে বিড়বিড় করে বলল, ইন ফিউচারে সবগুলো শুক্রবারে বাচ্চাগুলোকে যাতে আপনার হাতেই বেড়ে খেতে পারে মিস আবৃত্তি। বাচ্চাগুলোর খাবার ঘনিয়ে আসলে আরফানেজের ব্যবস্থায় থাকা খালা ওদের সবাইকে জোর করে বসিয়ে দিল। আবৃত্তিরা সবাই এক টেবিলে বসলো। দীপ্ত বলল, আপু, আহান বাইরে আসছে না, দাঁড়াও আমি ডেকে নিয়ে আসছি, তোমরা খাওয়া শুরু করো। দীপ্ত যেতেই কর্মচারীরা ওদের সামনে বেশ সব কিছু এনে রাখলো। বেশ অনেকগুলো আইটেম মেনুতে ওনারা বেড়ে দিতে নিলে আবৃত্তি মানা করে বলে, আপনারা জানানটি আমি বেড়ে দেব। ওনারা সবাই মাথা নাড়িয়ে চলে গেলেন। আবৃত্তি ইতস্ততভাবে ঐক্যর প্লেটে পোলাও তুলে দিতে নিল। ঐক্য মানা করে বলল, না না, সাদা ভাত দাও, পোলাও আমি খাই না। আবৃত্তি পোলাওয়ের চামচ ধরে রাখা আবৃত্তি হাতটা ঈষৎ কেঁপে ওঠে। ঐক্য এমনভাবে বলল যেন হরহামেশা আবৃত্তি ওকে ভাত তুলে দেয়। আর আপনি থেকে হঠাৎ তুমিটা আবৃত্তির কানে বড্ড বিঁধল। আবৃত্তির অবস্থাটা টের পেয়ে ঐক্য কথা ঘোরাতে ঘাড় চুলকে বলল, অ্যাকচুয়ালি পোলাওতে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই স্কিপ করি। আবৃত্তি নিজে অতি দ্রুত নিজেকে সামলে নিল। পোলাওয়ের চামচটা রেখে ঐক্যর প্লেটে সাদা ভাত, গলদা চিংড়ি আর রোস্ট তুলে দিল। ঐক্য হেসে ভাত মাখল। আবৃত্তির দিকে তাকিয়ে দেখল নিজের প্লেটে বেশ অনেকটা পোলাও তুলে নিল, প্রায় 2 জন খাওয়ার মতো পোলাওয়ের পরিমাণ। ঐক্য অবাক হলো, কেননা আবৃত্তির খাওয়া দাওয়া খুবই সীমিত খায়। ওকে আরও অবাক করে দিয়ে আবৃত্তি একে একে 3টে চিংড়ি মাছ, 2টো ডিম এবং 3টে রোস্টের পিস প্লেটে নিল। এরপর পোলাওটা মাখে নলা বানিয়ে সবার প্রথমে ওয়াফার মুখে ধরল। ওয়াফা চোখ বড় বড় করে তাকায়। আবৃত্তি হেসে বলে, বলো ফার্স্ট কে হবে? ওয়াফা সাথে সাথে লোকমাটা মুখে পড়ে নিল। চিবোতে চিবোতে হাত নাড়িয়ে নেড়ে বলল, আমি। আবৃত্তি দ্বিতীয় লোকমাটা বানিয়ে আরশানের মুখের সামনে ধরে বলল, বলো দ্বিতীয় কে হবে? মাম্মাম। আমি বলে আরশান টুপ করে নলাটা পুড়ে নিল। আরেকক্ষণ নিজের খাওয়া ভুলে মুগ্ধ দৃষ্টিতে সেই মনোহরী দৃশ্যটা অবলোকন করল।
এই নারী ঐক্যর মনের লোভ যে দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে দিচ্ছে তা কি জানে? আবৃত্তির সেদিকে ধ্যান নেই ও পালাক্রমে এটা বলে ওদের খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খেয়ে নিচ্ছে, যেন এগুলোতে ও অনেক দিনের অভ্যস্ত। ইরার অবস্থা এই 6 দিনে ভয়াবহ আকার ধারণ করেছে। সেদিন আকস্মিক ধ্রুবর মৃত্যুর সংবাদটা শোনার পর ইরা কতক্ষণ ড্যাব করে তাকিয়েছিল, কিন্তু ক্ষীণকাল ব্যয়ে ওর মস্তিষ্কের প্রতিটি নিউরনে পৌঁছে যায় যে ওর প্রাণপ্রিয় প্রেমিক স্বামী মৃত। ডাক্তার নার্সরা মিলেও ইরাকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। ধ্রুবর মৃত্যুর সংবাদ শোনার পর পুরোপুরি কন্ট্রোললেস হয়ে পড়ে। অপ্রকৃতস্থের মতো সবাইকে এটা ওটা ছুঁড়ে মারে। ভয়কে ওর কাছে এগোনো সাহস করতে পারছিলেন না। ওর এক একটা আত্মচিৎকারে হসপিটালের ইটগুলো অবধি যেন কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই গোটা কেবিনটা তছনছ হয়ে গেল। অত্যাধিক চেঁচামেচির কারণে ইরার তলপেটের সদ্য তাজা সেলাই ছিঁড়ে রক্ত ঝরা শুরু করে। ডাক্তাররা নিরুপায় হয়ে ঘুমের ইনজেকশন পুশ করতে বাধ্য হয়। ইরার মা হাউমাউ করে কাঁদছেন। হসপিটালে একাকী মেয়েকে নিয়ে এক অসহায় মায়ের আর্তনাদে সবার চোখের কোটরে পানি জমে। হাসপাতালে আসা বিভিন্ন মানুষ আফসোসে জর্জরিত সদ্য স্বামী হারা ইরাকে নিয়ে একজন বড় দুঃখী গলায় বলেছেন, আহারে মাইয়াটা কচিবাসে জামাই হারালো, বাচ্চাটা দুনিয়ায় না আসতে এতিম হলো। আল্লাহ এমন অবিচার কেন যে করলো মাইয়াডার সাথে। ইরার আক্রমণাত্মক আচরণ দেখে ডাক্তাররা বলছেন ইরার মারাত্মকভাবে মানসিক বিপর্যয় ঘটেছে। ইরার এই অবস্থায় সব থেকে ভুক্তভোগী ইরার নিষ্পাপ শিশু কন্যাটি। অবুঝ বাচ্চাটা পরিস্থিতি বোঝে না, সারাক্ষণ আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদে মায়ের বুকে এক ফোঁটা দুধের তৃষ্ণায়। কিন্তু ইরা নিজের জন্ম দেয়া শিশু কন্যাটিকেও সহ্য করতে পারছে না। ইরার মা সোনিয়া এমনকি ডাক্তার নার্সরা অবধি ইরাকে সামলে বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না। ডাক্তাররা আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে হয়তো খুব দ্রুত ইরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়বে। 1 বছর আমি কিছুতে ওয়েট করতে পারবো না, ঐশী ভাবলেশীন গলায় বলে। তো আমি কি করব মানে? তোমার ভাইয়াকে বলো যে। ঐশীর চোখ কপালে তুলে বলল, কি পাগল হলেন? আমি আমার ভাইয়াকে নাচতে নাচতে বলবো আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছি? জানি না, আমি কিছুই জানি না, কিন্তু 1 বছর আমার পক্ষে ওয়েট করা কোনোভাবেই পসিবল না। ব্যাস। ঐশী একটু এগিয়ে এসে একদম আহানের কাছাকাছি দাঁড়ায়। আহানের অস্থির লোচন দুটিতে সে রুদ্ধ কণ্ঠে বলে, আমি 4 বছর অপেক্ষা করেছি আহান, আর আপনি মাত্র 1 বছর ওয়েট করতে পারবেন না? আহান ঢোক গেলে চোখ সরিয়ে নিল, বলল রয়েস হয়ে, তোমার সবসময় কেন মনে হয় যে অপেক্ষাটা কেবল মাত্র তোমার জন্য বরাদ্দ ছিল? ঐশী কপাল কুঁচকে শুধালো, কেন ছিল না? না। আহানের স্পষ্ট উত্তর। ঐশীর কপালের ভাঁজ মিলিয়ে গেল। আহারে সাদাটে মুখটায় যে হতবাক গলায় বলল, তাহলে? আহান আরেকটু ঘনিষ্ঠ হলো। ঐশীর বুকটা সমান তালে ধুকপুক করছে। আহান ঐশীর কম্পিত হাতটা নিজের হাতের মুঠোয় নিল। খুব সাধারণ ছোট্ট সোনার আংটিটায় বুড়ো আঙুল ঘষে প্রগাঢ় হেসে বলল, হয়তো বিপরীত প্রান্তের মানুষটিও ততটা দহনে রোজ পুড়েছে যতটা তোমার ধারণা তো নেই ঐশী। বলে আঁকড়ে রাখা হাতের উল্টো পিঠে একটা নরম চুমু খায় আহান। আহানের হাতের মুঠোয় থাকা ঐশীর হাত সহ পুরো নাজুক শরীরটা একবার কেঁপে ওঠে। নিজের কম্পিত নিম্ন ওষ্ঠ কামড়ে ধরে অনুভূতি সামলানোর তাগিদে ভারসাম্যহীন শরীরের ভার রাখতে ঐশী আহানকে জড়িয়ে ধরে কাঁপা হাতে। আহান মেয়েটাকে সযত্নে নিজের বুকে ঠাঁই দেয় পরম নির্ভরতায়। মোহবিষ্ট গলায় বলে, আমি আমাদের সম্পর্কটাকে খুব দ্রুত হালাল করে নিতে চাই ঐশী। আমি ভাইয়াকে বলবো, দরকার হলে তোমার পড়াশোনার দায়িত্ব আমি আজ থেকে নিজের কাঁধে তুলে নিলাম, কিন্তু তোমাকে আমার করে চাই। কেঁদো না বাবা, হয়েছে আর কাঁদে না। কাঁদতে কাঁদতে আরশানের চোখ মুখের দশা বেহাল। পুরা আদুরে শুভ্র মুখশ্রী ফুলে গিয়েছে কান্নার তোড়ে। অক্ষ বাচ্চাটাকে কোলে তুলে নেয়, নরম হাতে বাচ্চাটার চোখের পানি মুছে মোলায়েম স্বরে বলে, আরশান অক্ষকে জড়িয়ে ধরে ফোপাতে বলে, পাপা। আল্লাহকে কেন নিয়ে গেল পাপাকে আল্লাহ? আমার পাপা নেই পাপা। অক্ষ চোখ জোড়া ছলছল করে ওঠে। বাচ্চাটার করুণ কান্না ও হৃদয়ে প্রবলভাবে আঘাত হানছে।
অক্ষ শক্ত করে আরশানকে নিজের বুকে আগলে নেয়। কান্নার দমকে বাচ্চাটার ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে। অক্ষ সহ্য হয় না বাচ্চাটার কান্না। ওকে বুক থেকে তুলে পরম মমতায় অশ্রুসিক্ত লাচনে কোমল লালচে মুখটা নিজের খসখসে হাতের আঁচলায় নিয়ে কোমল গলায় বলে, একদিন আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব বাবা, কেউ আগে আর কেউ পরে। আমি পাপা কাকে ডাকবো আঙ্কেল? বাচ্চাটা কান্নাসিক্ত সরল কণ্ঠে শুধালো। ঐক্য এক মুহূর্তে থমকে গেল। বুকটা হু হু করে উঠল আরশানের শিশুসুলভ সরল প্রশ্নটায়। হঠাৎ করে কোনো কিছু না ভেবে ঐক্য রুদ্ধ গলায় বলে উঠল, আমাকে। আরশান নিমিষে কান্না থামিয়ে ফ্যালফ্যাল করে তাকে রইল। নিষ্পাপ জল চাপা চোখে ঐক্যর পানে অবাক দৃষ্টি মেলে সরল গলায় জানতে চায়, তোমাকে কিভাবে পাপা ডাকবো আঙ্কেল? তুমি তো আমার পাপা নও। ঐক্যর বুকটা কাঁপছে সমান তালে। ও কি বলে ফেলেছে জানে না, জানতে চায়ও না। ওর মন মস্তিষ্কে কেবল কিলবিল করছে। এই নিষ্পাপ বাচ্চাটাকে ওর চাই, সম্পূর্ণ নিজের করে চাই। একটা শুষ্ক ঢোক গিলে ঐক্য আঙ্গুলে আকুল স্বরে বলে, আমি যদি কোনোভাবে তোমার পাপা হয়ে যাই, তুমি আমাকে পাপা বলে ডাকবে বাবা, বলো। আরশানের কান্না থেমে গিয়েছে এতক্ষণে। চূড়ান্ত বিস্ময়ে লুটোপুটি খাচ্ছে ওর জল টলমল চোখ দুটিতে। একটা 5 বছরের বাচ্চা হয়তো জানে না পিতার সংজ্ঞা কি, জানে না সম্পর্কের কঠিন মারপ্যাচ। বাচ্চাটা কেবল অনুভব করতে পারে হৃদয়ের টান, স্নেহের বন্ধন। ঐক্যর কথাটাই ওর শিশুসুলভ কোমল মনে এক আশ্চর্য স্নেহের পরশ টের পাচ্ছিল। আর সেই অমোঘ টান থেকে আরশান চোখ পিটপিট করে ঐক্যর বেকুল চোখে তাকিয়ে আধস্বরে আস্তে করে বলল, ডাকবো। ঐক্যর রক্ত ছলাৎ করে ওঠে। তীব্র অনুভূতির জোয়ার আশ্রে পড়ল হৃদয়ে। নিম্ন অধর দাঁত দিয়ে কামড়ে ধরে উপসে আসা আবেগ সামলাতে তড়িৎ বাচ্চাটাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় সস্নেহে। আশ্চর্যজনকভাবে ধ্রুবর মৃত্যুতে ওর কোনো কষ্ট অনুভব হচ্ছে না। ধ্রুব কখনোই আবৃত্তির স্বামী আর আরশানের পিতা হওয়ার যোগ্য ছিল না। যে পুরুষ নিজ স্ত্রীর সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে পারে না, সেই পুরুষ নামেরই কলঙ্ক। প্রকৃত পুরুষ জীবনের সার্থকতা কেবল একজন বিশ্বস্ত স্বামী ও দায়িত্ববান পিতা হওয়ার মধ্যেই নিহিত, যা ধ্রুব বেঁচে থাকতে নিজের জীবনে হতে পারেনি। কিন্তু ঐক্য অবশ্যই আরশানের একজন বেস্ট বাবা হয়ে দেখাবে। আবৃত্তি নামক এক ভালোবাসার কাঙ্গালিনীর ভরসা হবে, আগলে রাখবে ওদের সারা জীবন। ঐক্য সাহেব আবৃত্তি পিছু থেকে উদ্বিগ্ন কণ্ঠে ডেকে ওঠে, মা। জাহানারা রাতের রান্না চড়িয়েছেন সবে। এই সময় আবৃত্তির ডাকে তিনি না ফিরেই ব্যস্ত কণ্ঠে প্রত্যুত্তর করলেন, হ্যাঁ মা বল, আমি বিয়েতে রাজি। জাহানারার ব্যস্ত হাত থেমে গেল সাথে সাথে। অবাক নেত্রে তিনি নিজের মেয়ের পানে চাইলেন। আবৃত্তির ভাবভঙ্গি অটল, স্বাভাবিক, চোখের দৃষ্টিতে কোনো দ্বিধার প্রলেপ নেই। জাহানারা অতি দ্রুত নিজেকে সামলে নিলেন। নিজের মনের অস্থিরতা আড়াল করে স্মিত হেসে শুধালেন, এটা তো খুব ভালো খবর মা, আমি এখনই বেয়ানকে কল করছি। ইস, আপা কত খুশি হবে। জানিস, আজ সকালেও কল করে জিজ্ঞেস করেছিল তুই ইতিবাচক কিছু জানিয়েছিস কিনা। আমার ফোনটা কোথায় মা, দেখতো, কাজের সময় আমি কিছুই খুঁজে পাই না। ভদ্রমহিলা প্রবল অস্থিরতা নিয়ে চারদিকে নিজের ফোনটা খুঁজলেন। আবৃত্তি একটা দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে, মা। জাহানারা অবোধ চোখে তাকালেন। আবৃত্তি বোঝা গলায় কেমন করে যেন শুধালো, এবার আমি সংসার করতে পারবো তো মা? অপ্রত্যাশিত প্রশ্নটায় হতবাক জাহানারা নিজেকে বাকশূন্য আবিষ্কার করলেন। প্রবল বিষয়ে ঠাসা চক্ষুতে ফ্যালফ্যাল করে মেয়ের ভঙ্গুর আনন্দে চেয়ে রইলেন। আবৃত্তির করা অপ্রত্যাশিত প্রশ্নের জবাবে মুখ ফুটে উচ্চারণ করতে পারলেন না একটা শব্দ। আবৃত্তি কাতর গলায় বলল, আমার না খুব বুক কাঁপছে মা। দ্বিতীয়বার সব কিছু নতুন করে শুরু করতে মনে সংখ্যা কাজ করছে। 6-6টা বছর আমি খেটে গিয়েছি মা, কিন্তু বিনিময়ে পাইনি একটা সংসার যেটা আমার প্রাপ্য, আমার অধিকার ছিল। ওই তাসের সংসারে নিজের সর্বোচ্চ খুইয়ে আমার মধ্যে আর বিন্দুমাত্র সাহস শক্তি আর বেঁচে নেই। এবার যদি আমি ভেঙে যাই তাহলে আমি মরে যাব মা, একদম মরে যাব। জাহানারার মাতৃমন মুচড়ে ওঠে আবৃত্তির করুণ আহাজারিতে। এই মেয়েটাকে তারা বড় যত্ন করে বড় করেছেন,
সকল দুঃখ কষ্ট থেকে দূরে রেখেছেন, কিন্তু মাত্র একটা ভুল সিদ্ধান্ত তার নাজুক মেয়েটার ওপর চাপিয়ে দিয়ে মেয়েটার জীবন তারা নিজ হাতে নষ্ট করেছেন। তার হাসি খুশি মেয়েটা দীর্ঘ 6টা বছর ধরে হাসতে ভুলে গেল, প্রাণ খুলে বাঁচতে ভুলে গেল। অতীতের বিষাদের সমুদ্রের অতলে তার মেয়েটা এখনও হাবুডুবু খাচ্ছে। মা হয়ে তার কলিজার টুকরার এই বিষণ্ণ মুখটা যে ওনাকে কতটা পোড়ায় উনি কাকে বোঝাবেন। জোবেদা চৌধুরী যখন নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন তখন তার মাতৃমন কতটা প্রশান্তি অনুভব করেছিলেন বোঝাতে পারবেন না। শুকরিয়া আদায় করেছিলেন রবের প্রতি, কিন্তু তবু অতীতের আতঙ্কে তিনি সাহস করেননি মেয়ের অনুমতি ছাড়া মত দিতে। জাহানারা চোখের জমে ওঠা অশ্রুগুলো মুছে নিলেন, এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা যে নিজের জীবনে চরমভাবে ঠকে গিয়েছে সে জানে ঠকানোর যন্ত্রণা কতটুকু। তার কাছে অন্তত তুই কোনোদিন ঠকবি না মা। আবৃত্তির ভাঙা চোরা চেহারায় খানিক আশার ক্ষীণ আলো দেখা যায়। কেঁপে ওঠে বুকের নাকের পাটা। জাহানারার বুকে আশ্রয় পড়ে ধরা গলায় বলে, আমি শুধু একটা সংসার চাই মা, আমার নিজের সংসার, যেই সংসারে থাকবে কেবল আমার একচ্ছত্র অধিকার, যেই সংসারের মানুষগুলো শুধু থাকবে আমার আমার। নতুন দিনের প্রারম্ভে আবৃত্তি জীবনে সাহস করে বাড়ানো দ্বিতীয় কদমটা যেন দিনটিকে আরও সুন্দর করে তুলেছে। সকাল থেকে আজ আবৃত্তিদের বাড়িতে মানুষজনের কোলাহলে মুখর পরিবেশ বিরাজমান। আবৃত্তির চাচারা, 2 ফুপু সবাই সকাল সকালই আবৃত্তিদের বাসায় চলে এসেছে। জাহানারা কাল রাতেই কল করে সবাইকে আসতে বলে দিয়েছেন। এত ব্যস্ততায় বিশেষ কারণ আছে বই কি। গতকাল আবৃত্তির মত জানার পর জাহানারা কাল বিলম্ব না করে জোবেদা চৌধুরীকে কল করে খবরটা জানিয়েছিলেন। জোবেদা চৌধুরী খবরটা শুনে আর দেরি করতে চাইলেন না, বললেন আজ ওনার গুটি কয়েক নিকটাত্মীয়দের নিয়ে আবৃত্তিকে আংটি পরিয়ে যাবেন, এরপর 2 পরিবারে আজকের বৈঠকের বিয়ের দিন তারিখ ঠিক করবেন। সূর্যের মৃদু আলোয় 6টায় আজকের সকালটা যেন অন্য দিনের তুলনায় একটু বেশি আলোকিত, চমকিত, সাজ রবরব পরিবেশ। আরশান আগত অতিথিদের সাথে আসা বাচ্চাদের সাথে সারা ঘরময় ছোটাছুটি করছে। বাচ্চাটা জানে না আজ মায়ের সাথে সাথে তার জীবনের নতুন সূচনা হতে চলেছে। আবৃত্তি নিজের রুমে চুপচাপ বসেছিল। পাশে ওর কিছু কাজিন, ওর বোন আর ভাবি বসে হাসি ঠাট্টা করছে। আবৃত্তি সেদিকে বিশেষ মনোযোগ নেই। সকাল থেকে ওর মনটা একটা অবর্ণনীয় বিষণ্ণতায় মুষড়ে আছে, কেমন চিনচিনে এক ব্যথায় ভার হয়ে আছে বুকটা। কারণটা হয়তো জানা, আবার কিছুটা অজানা। আবৃত্তির অবস্থায় কেউ না পড়লে হয়তো এই অনুভূতি কেউ কোনোদিন বুঝতে পারবে না। এই যে একবার এইসব রীতিনীতি পার করে এসে আবার আর একবার নতুন করে এসবে জড়াতে হচ্ছে, এসবকে আবৃত্তির খুব সুখ দিচ্ছে না, তো বরং বুকের পুরনো ক্ষতকে খুঁচিয়ে আরও বাড়িয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর 2টা পর্ব আছে, আগামীকাল এবং পরশুদিনের মধ্যে শেষ হয়ে যাবে।